আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধনের ধারাবাহিক লেকচার সিরিজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা ডি ময়বরের উপপাদ্যটি প্রমাণ করব। সেই সাথে ডি ময়বরের উপপাদ্য রিলেটেড যত ম্যাথ রয়েছে সবগুলো ম্যাথ আমরা টেকনিক্যালি সলিউশন করব। তো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকেন। আশা করি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হবেন। আর ডিয়ার ভিউয়ার্স, আপনাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট থাকবে, যেহেতু চ্যানেলটি নতুন, চ্যানেলটি গ্রো করার জন্য আপনাদের সকলের সাপোর্ট প্রয়োজন। আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ডি ময়বরের উপপাদ্যটি হলো n যে কোনো বাস্তব সংখ্যা হলে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস আই সাইন n থিটা। অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যা n এর জন্য আমরা যদি cos থিটা প্লাস আই সাইন থিটার উপরে হোল টু দি উপরে পুরাটুকুর উপরে n দিয়ে যদি ক্যালকুলেশন করি, যে আনসার হবে, আর এনটাকে যদি থিটার সাথে দিয়ে ক্যালকুলেশন করি, আনসারটা আমাদের সেমই হবে। তবে এই উপপাদ্যটি প্রমাণের ক্ষেত্রে এনকে আমরা তিনটি ওয়েতে এনকে ধরে নিব। একটি হচ্ছে এনকে আমরা ধনাত্মক বাস্তব সংখ্যা চিন্তা করব, সেকেন্ডলি এনকে ঋণাত্মক বাস্তব সংখ্যা চিন্তা করব, এবং থার্ডলি হচ্ছে এনকে আমরা মূলতীয় ভগ্নাংশ হিসেবে চিন্তা করব। তাহলে তিনটি ক্ষেত্রেই আমাদেরকে উপপাদ্যটি প্রমাণ করতে হবে। প্রথমে আমরা এনকে ধনাত্মক বাস্তব সংখ্যা ধরে উপপাদ্যটি প্রমাণ করব। উপপাদ্যটি প্রমাণের ক্ষেত্রে আমাদেরকে কিছু ত্রিকোণমিতিক সূত্র প্রথমেই জেনে নিতে হবে। আমাদের এই দুটি সূত্র জানতে হবে ত্রিকোণমিতির, এবং এই দুটি সূত্র জানা থাকতে হবে। প্রথমে আমরা cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1 cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2 গুণ করব। অর্থাৎ এখান থেকে আমরা ম্যাথটি শুরু করব। তাহলে গুণ করার ক্ষেত্রে এখানে cos থিটা 1 দ্বারা এই দুটাকে গুণ করি, cos থিটা 1 cos থিটা 2। পরবর্তীতে আই সাইন থিটা 1 দ্বারা এই দুটাকে গুণ করব। আই দ্বারা যদি গুণ করি তাহলে হবে আই স্কোয়ার সাইন থিটা 1 সাইন থিটা 2। এখন আমরা আই যুক্ত পদগুলো একসাথে লিখবো, আর হচ্ছে যেগুলোতে আই নাই সেগুলো আলাদাভাবে লিখবো। তাহলে এটাতে আই নাই, এটাতে একসাথে লিখি cos থিটা 1 cos থিটা 2। আর এটাতেও কিন্তু আই থাকবে না, কারণ আমরা জানি আই স্কোয়ার ইকুয়াল টু -1। তাহলে এখানে লিখতে পারি মাইনাস সাইন থিটা 1 সাইন থিটা 2। আর এই দুইটি থেকে আমরা আই কমন নিতে পারি। আর লেখার ক্ষেত্রে যেটাতে সাইনের সাথে থিটা 1 রয়েছে সেটা প্রথমে লিখব সাইন, কারণ পরবর্তীতে আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব, cos থিটা 2 সাইন এ cos b প্লাস cos থিটা 1 cos এ সাইন b সাইন থিটা 2। ত্রিকোণমিতিতে একটি সূত্র রয়েছে, cos a cos b মাইনাস সাইন a সাইন b ইকুয়াল টু cos a প্লাস b। তাহলে এখানে আমরা লিখতে পারি cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস আই সাইন, আমরা আরেকটি সূত্র জানি, সাইন এ cos b প্লাস cos a সাইন b ইকুয়াল টু সাইন a মাইনাস b। তাহলে সাইন থিটা 1 মাইনাস থিটা 2 লিখতে পারি। তাহলে আমরা cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1 cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2 গুণ করার পরে এটা পেয়েছি। এখন আমরা 3টি গুণ করব, এটার সাথে আরেকটি বাড়িয়ে নেব, cos থিটা 3 প্লাস আই সাইন থিটা। এই দুটির গুণফল কিন্তু অলরেডি বের করে রেখেছি। দুটির গুণফল লিখে দিই, cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস আই সাইন থিটা 1 মাইনাস থিটা 2। এটার সাথে আমি গুণ করব cos থিটা 3 প্লাস আই সাইন থিটা 3। এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে প্লাস হবে, কারণ আমরা জানি সাইন এ cos b প্লাস cos এ সাইন b ইকুয়াল টু সাইন এ প্লাস b। তাহলে এখানে প্লাস হবে। এখানে জাস্ট গুণ করে দেওয়া হয়েছে, এই cos থিটা 3 দ্বারা এই দুটাকে গুণ করা হয়েছে, এতটুকু পেয়েছি। তারপর আই সাইন থিটা 3 দ্বারা এই দুটাকে গুণ করা হয়েছে, আমরা এতটুকু পেয়েছি। এখন আবার এখানে আই স্কোয়ার ইকুয়াল টু -1 লিখতে পারি। তাহলে এখানে আই থাকতেছে না, তাহলে আই বিহীন পদগুলো একসাথে লিখবো এবং আই যুক্ত পদগুলো একসাথে লিখব। এখানে তারপর হচ্ছে আই কমন নেওয়া হয়েছে, কমন নেওয়ার পরে আমরা এই পদটি পেয়েছি। এখন এখানে আবার সূত্র অ্যাপ্লাই করতে পারি, cos a cos b মাইনাস সাইন এ সাইন b সমান আমরা জানি cos a মাইনাস b। এখানে a বলতে হচ্ছে থিটা 1 প্লাস থিটা 2, আর b হচ্ছে থিটা 3 প্লাস আই, এখানে সাইন এ cos b প্লাস cos a সাইন b, আমরা জানি সাইন a প্লাস b। এ হচ্ছে এখানে থিটা 1 প্লাস থিটা 2, আর b হচ্ছে থিটা 3। তাহলে আমরা 3টি পদ গুণ করে
cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 প্লাস আই সাইন থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 পেলাম। যদি 4টি এরকম পদ আমরা গুণ করতাম তাহলে এখানে আসতো প্লাস থিটা 4 আসতো, এখানেও কি প্লাস থিটা 4 আসতো। 5টি গুণ করলে থিটা 4-এর পরে থিটা 5 আসতো, এখানেও কি আসতো থিটা 5 আসতো। তাহলে আমরা এখান থেকে অনুমান করতে পারতেছি যদি আমরা n সংখ্যক পদ যদি গুণ করি তাহলে এখানে হবে cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 প্লাস ডট 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 প্লাস থিটা n পর্যন্ত হবে। আর এখানেও কি প্লাস ডট ডট থিটা n পর্যন্ত হবে। তাহলে আমরা n সংখ্যক পদের গুণফলটা লিখে ফেলি। n সংখ্যক পদের গুণফল হবে cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 প্লাস ডট 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 প্লাস থিটা n প্লাস আই সাইন থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 প্লাস ডট 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 প্লাস থিটা n। এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। তাও আমি আরেকবার রিপিট করতেছি। এখানে দেখেন দুইটা পদ আমি গুণ করেছি, গুণ করে কি পেয়েছি cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস আই সাইন থিটা 1 প্লাস থিটা 2। আর 3টি পদ যখন আমি গুণ করেছি তখন কিন্তু আমি থিটা 3 পর্যন্ত পেয়েছি। তাহলে n সংখ্যক পদ যদি গুণ করি তাহলে কি থিটা n পর্যন্ত আমি পাবো। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করেন, এখানে কিন্তু থিটা 1 থিটা 2 থিটা 3 ইত্যাদি ধরে নেওয়া হয়েছে। এখানে কিন্তু কোণগুলো ভিন্ন ভিন্ন, থিটা 1 এর মান একরকম, থিটা 2 মান অন্যরকম। কিন্তু ডি ময়বরের উপপাদ্যটা একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু থিটা 1 থিটা 2 নাই, এখানে আছে কি সবগুলো হচ্ছে থিটা, অর্থাৎ সবগুলো কোণ একই রকম। এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 হবে, এই থিটাও 60, এই থিটাও কী হবে 60 ডিগ্রি হবে। তাহলে এখন আমার কাজ হবে এই যে আমার ভিন্ন ভিন্ন থিটাগুলোকে এক জাতীয় বানিয়ে নেওয়া। অর্থাৎ আমি ধরে নিব থিটা 1 থিটা 2 থিটা 3 এই সবগুলোর মান হচ্ছে থিটা। কারণ হচ্ছে ডি ময়বরের উপপাদ্যে কিন্তু থিটার একটি মান রয়েছে, ভিন্ন ভিন্ন মান কিন্তু নেই। এখানে আমি ভিন্ন ভিন্ন মান নিয়ে গুণ করেছি। এখন হচ্ছে আমি সবগুলো ইকুয়াল টু কী ধরে নিলাম, থিটা ধরে নিলাম। আমি যদি একই মান নিয়ে গুণ করতাম আনসারটা এরকমই হইতো, তখন কিন্তু আমি গ্যাস করতে পারতাম না, কারণ এখানে তখন হচ্ছে হয়তো 3 থিটা আসতো। মানে ওইরকমভাবে করলেও হবে, সমস্যা নাই, তবে এইভাবে করাটা সুবিধাজনক। তাহলে এখানে কি হয়ে যাবে cos থিটা 1-এর জায়গায় থিটা হয়ে যাবে প্লাস আই সাইন থিটা, এখানে হয়ে যাবে cos থিটা প্লাস আই সাইন থিটা, এখানে হবে cos থিটা প্লাস আই সাইন থিটা। এখানে লক্ষ্য করেন, এখানে যদি cos থিটা প্লাস আই সাইন থিটা হয়, এখানেও যদি cos থিটা প্লাস আই সাইন থিটা হয়, তাহলে দুইটা cos থিটা প্লাস আই সাইন থিটা গুণ করলে কী হবে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল স্কোয়ার। 3টা গুণ করলে কী হবে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল কিউব। 4টা গুণ করলে কী হবে হোল টু দি পাওয়ার 4। তবে এখানে কি n সংখ্যক গুণ আকারে রয়েছে, তাহলে আমি লিখতে পারি cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার কী হবে n হবে। এখানে লক্ষ্য করেন, এখানে যদি সবগুলো থিটা হয়ে যায়, আপনি চিন্তা করেন এগুলো থিটা 1 থিটা 2 থিটা 3 নাই, মানে 1 2 3গুলো নাই, সবগুলো থিটা রয়েছে। 2টা থিটা যোগ করলে কী হবে 2 থিটা, 3টা থিটা যোগ করলে কী হবে 3 থিটা, 4টা থিটা যোগ করলে কী হবে 4 থিটা। তাহলে এখানে n সংখ্যক থিটা রয়েছে, তাহলে আমরা কী লিখতে পারি n থিটা হবে প্লাস আই সাইন। এখানেও লক্ষ্য করেন, এখানে যে থিটা 1 থিটা 2 থিটা 3 এর জায়গায় যে আমি থিটা লিখতাম, একটু শর্টকাটে করতেছি আর কি। তাহলে 2টা থিটা যোগ করলে হবে 2 থিটা, 3টা থিটা যোগ করলে হবে 3 থিটা। আমার এখানে কয়টা থিটা রয়েছে n সংখ্যক থিটা রয়েছে, তাহলে কি হবে n থিটা। তাহলে আমরা এখানে বলতে পারি আমরা n এর ভ্যালু কী ধরেছিলাম ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরেছিলাম। ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য আমরা কিন্তু ডি ময়বরের উপপাদ্যটি প্রমাণ করে ফেলছি। এখন আমরা nকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বিবেচনা করে নিব। n যেহেতু ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে n ইকুয়াল টু আমি ধরি n ইকুয়াল টু একটা ঋণাত্মক সংখ্যা ধরে নিই, n ইকুয়াল টু মাইনাস m, যেখানে m কি হবে m বিলংস টু z প্লাস। কারণ m যদি নিজে ঋণাত্মক হয় তাহলে n কিন্তু আর ঋণাত্মক থাকবে না, n কিন্তু পজিটিভ হয়ে যাবে। কারণ আমরা জানি একটি ঋণাত্মক সংখ্যার আগে যদি মাইনাস থাকে সেটা দ্বারা গুণ করলে সংখ্যাটা পজিটিভ হয়ে যায়। যার কারণে m কে কী ধরে নেওয়া হয়েছে, m কে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরে নেওয়া হয়েছে। এখন cos থিটা প্লাস সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল আমরা লিখতে পারি cos থিটা প্লাস আই সাইন থিটা, n এর ভ্যালুটা বসাই দিই। এখানে কিন্তু nটা পজিটিভ না, সেটা হচ্ছে নেগেটিভ, তো n এর জায়গায় মাইনাস m বসাই দিলাম। তাহলে ইনভার্স থাকলে এটাকে নিচে নিয়ে আসলে এরকম হবে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার m। এখানে লক্ষ্য করেন, একটু আগে কিন্তু আমরা উপপাদ্যটা প্রমাণ করে আসছি, ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য উপপাদ্যটা প্রমাণ করে আসছি cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস আই সাইন n থিটা। ধনাত্মকের জন্য যেহেতু আমি প্রুফটা করে ফেলছি, তাহলে আমি এটা যাই কি লিখতে পারি cos m থিটা প্লাস আই সাইন m থিটা। এখন নেক্সট কাজ হচ্ছে নিচে যেটা আছে সেটার এখানে প্লাস ছিল, এটা মাইনাস দ্বারা কি উপরে নিচে
গুণ করব, তাহলে নিচে হবে a প্লাস বি a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি এখানে ভেঙে ভেঙে করতেছি, আপনারা চাইলে শর্টকাটেও করতে পারেন, শর্টকাটে করলে কোনো সমস্যা নেই। ভেঙে ভেঙে করতেছি যাতে বুঝতে পারেন। এখানে আই স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি -1 লিখতে পারি, তাহলে এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1, তাহলে নিচে 1 হয়ে গেল, তাহলে ইকুয়াল টু পেলাম কস এম থিটা মাইনাস আই সাইন এম থিটা। এখন কিন্তু এম এর ভ্যালু -n হয়ে যাবে, কারণ এখানে n ইকুয়াল টু -m হলে m ইকুয়াল টু কত হবে -n হবে। তাহলে m এর জায়গায় কিন্তু আমরা -n লিখতে পারি, cos n থিটা মাইনাস আই সাইন n থিটা। এখন একটি বিষয় লক্ষ্য করেন, আমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছি যে cos থিটা ইকুয়াল টু cos থিটা আর হচ্ছে sec থিটা ইকুয়াল টু sec থিটা। আর বাকি যত ত্রিকোণমিতিক অনুপাত আছে সবগুলো কিন্তু থিটার যদি মাইনাস হয়, মাইনাস কিন্তু সামনে চলে আসে, তাহলে cos থিটা ইকুয়াল টু কী হবে cos থিটাই হবে, অর্থাৎ cos n থিটাই হবে। কিন্তু এটা যেহেতু সাইন, তাহলে মাইনাসটা কোথায় চলে আসবে সামনে চলে আসবে, সামনে চলে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে আই সাইন n থিটা। সুতরাং cos n থিটা প্লাস আই সাইন n থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস আই সাইন n থিটা। যেখানে n কি ছিল, n ছিল আমাদের বিয়োগ পূর্ণ সংখ্যা অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য উপপাদ্যটি প্রুফ করলাম, ঋণাত্মক পূর্ণ সংখ্যার জন্য উপপাদ্যটি প্রুফ করলাম। এখন আমরা মূলদীয় ভগ্নাংশের জন্য উপপাদ্যটি প্রুফ করব, যদি n মূলদীয় ভগ্নাংশ হয়। এখন হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে সেটা আমাদেরকে একটু জানতে হবে। মূলদ সংখ্যা এবং ভগ্নাংশের মধ্যে পার্থক্য রয়েছে। ভগ্নাংশের সংখ্যাটা হচ্ছে এরকম, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে সেগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, যেখানে কিউটা কি হইতে পারবে না, কিউ নট ইকুয়াল 0 হবে, অর্থাৎ কিউটা 0 হইতে পারবে না, কারণ আমরা জানি কিউ যদি 0 হয়ে যায় তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর মূলদ সংখ্যাটা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, তবে কিউ নট ইকুয়াল 0 1, অর্থাৎ কিউ 0 হইতে পারবে না, আবার কি কিউ 1ও হইতে পারবে না। তাহলে আমরা ধরে নিই n ইকুয়াল টু পি বাই কিউ, ধরি n ইকুয়াল টু পি বাই কিউ, যেখানে পি ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে কিউটা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে এবং কিউ এর ভ্যালু কিন্তু 1 হতে পারবে না, এবং কিউ নট ইকুয়াল 1। এখন cos থিটা বাই কিউ প্লাস আই সাইন থিটা বাই কিউ হোল টু দি পাওয়ার কিউ চিন্তা করলাম। এটাকে আমি থিটা ধরলাম, থিটাকে থিটা বাই কিউ বিবেচনা করলাম প্রমাণের স্বার্থে। আবার এখানেও কি সেমই থিটা বাই কিউ বিবেচনা করতে হবে, কারণ এই কোণ আর এই কোণ হলে সেম হবে। আর এখানে আমি কিউ নিয়েছি, যেখানে কিউ এর পরিচয় হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। অলরেডি ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য কিন্তু উপপাদ্যটি আমি প্রমাণ করে এসেছি। তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি, cos থিটা কিউ বাই কিউ মানে cos n থিটা প্লাস আই সাইন, কিউটা আগেও লিখতে পারি কিউ ইন্টু থিটা বাই কিউ, অর্থাৎ আমরা একটু আগে দেখে এসেছি cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল cos থিটা প্লাস আই সাইন cos n থিটা প্লাস আই সাইন n থিটা। এখানে n এর ভ্যালু কিউ ছিল, কিউটার সাথে দেওয়া হবে কিউ কিউ কাটা, তাহলে cos থিটা প্লাস আই সাইন থিটা। আমরা জানি কোনো বীজগাণিতিক সমীকরণের উভয় পাশে কিন্তু একই পাওয়ার দ্বারা আপনি গুণ করতে পারবেন। তাহলে উভয় পাশে আমি এই পাশে হচ্ছে 1/কিউ পাওয়ার দ্বারা গুণ করব, এই পাশেও কি 1/কিউ পাওয়ার নিব। বাম পাশে পুরো ইকুয়েশনটার পাওয়ার 1/কিউ নেওয়া হয়েছে, তাহলে ডান পাশেও কি পুরা টুকু ইকুয়েশনের উপরে পাওয়ার হবে 1/কিউ হবে। এখন এই কিউ আমরা জানি পাওয়ারের উপরে যদি আরেকটি পাওয়ার থাকে, এটাও একটা পাওয়ার এটাও একটা পাওয়ার, পাওয়ার দুইটা কী হবে গুণ হবে। তাহলে কিউ আর 1/কিউ যদি কাটা যায় তাহলে হবে cos থিটা বাই কিউ প্লাস আই সাইন থিটা বাই কিউ ইকুয়াল টু cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার 1/কিউ। এখন উভয় পাশে আমি পিতম পাওয়ার দ্বারা গুণ করবো, অর্থাৎ উভয় পাশে এই যে বীজগাণিতিক সমীকরণ রয়েছে সেটাকে
পাওয়ার পি দিব, এটার পাওয়ারও তাহলে কী দিতে হবে, পি দিতে হবে। পাওয়ার পি দিব কারণ আমার টার্গেট হচ্ছে কি, আমাকে এখানে এন নিয়ে আসতে হবে, কারণ এনের ভ্যালু আমি পি বাই কিউ ধরছিলাম। এখানে যদি পাওয়ার পি দ্বারা উভয় পাশে গুণ করি তাহলে এখানে পি বাই কিউ চলে আসবে। আবার এখানে পি চলে আসলে পরের লাইনে কিন্তু পিটা ভিতরে নিয়ে আসা যাবে, তাহলে এখানেও কি পি বাই কিউ ফরম্যাট কিন্তু চলে আসবে। এখানে পিকে কিন্তু আমরা প্রথমেই ম্যাথে সংজ্ঞায়িত করে নিয়েছিলাম যে পি হবে কি ধনাত্মক অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। আর আমরা ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যার জন্য কিন্তু উপপাদ্যটা অলরেডি প্রুভ করে ফেলেছি। তাহলে আমরা লিখতে পারি cos থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে যদি এন বিবেচনা করি তাহলে হবে cos পি ইন্টু থিটা বাই কিউ প্লাস আই সাইন পি ইন্টু থিটা বাই কিউ, থিটা বাই কিউ। এখন এই পাশে হচ্ছে আমরা জানি পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে এখানে হবে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার পি বাই কিউ। এখানে একটু মডিফাই করে লিখতে পারি, পিটা এখানে নিয়ে আসতে পারি, থিটাটা এখানে নিয়ে আসতে পারি, অথবা পি বাই কিউটা আগে রাখলাম, থিটাটা পরে রাখলাম। তাহলে এখানে হবে cos, আবার পি বাই কিউ এর ভ্যালু আমরা কী ধরে নিয়েছিলাম, এন ধরে নিয়েছিলাম, তাহলে লিখতে পারি cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন। সুতরাং এন যখন মূলদীয় ভগ্নাংশ তখনও কিন্তু কি উপপাদ্যটি প্রমাণ করে আমরা দেখিয়েছি। সুতরাং তিনটি ক্ষেত্রে যেহেতু উপপাদ্যটি প্রমাণ হয়ে গেছে তাহলে এখানেই উপপাদ্যটি শেষ। এখন এই উপপাদ্য রিলেটেড যে ম্যাথগুলো পরীক্ষায় আসে আমরা সবগুলো ম্যাথ একে একে সলিউশন করব। সবগুলো ম্যাথ বলতে একই নিয়মের একটি ম্যাথ আমি সলিউশন করে দেবো, আপনারা একই নিয়মের বাকি ম্যাথগুলো অবশ্যই প্র্যাকটিস করলে পারবেন। পরীক্ষায় এরকম ম্যাথ প্রায় আসতে দেখা যায় যে ডি ময়বরের উপপাদ্যের সাহায্যে সমীকরণটি সমাধান করুন। তাহলে তদ্রূপী একটি ম্যাথ হচ্ছে এটি, যেটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2011 সালে এসেছিল। তো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে উৎপাদক আকারে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে এখানে x টু দি পাওয়ার 4 কমন নিলাম, এখানে হচ্ছে x টু দি পাওয়ার 3 প্লাস 1 উৎপাদক আকার বলতে হচ্ছে এখানে দুটি পদের গুণফল থাকবে। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু এক্স কিউব প্লাস 1। যেহেতু দুটি পদ গুণফল আকারে চলে আসছে তাহলে হয় এটা আজকে 0 হইতে হবে অথবা কি এই পদটিকে 0 হতে হবে, কারণ পৃথিবীতে এমন কোনো সংখ্যা নাই যে 0 ব্যতীত এমন কোনো সংখ্যা নাই যে দুটি সংখ্যা গুণ করে 0 হবে। অবশ্যই একটিকে 0 হইতেই হবে মিনিমাম। তাহলে আমরা লিখতে পারি হয় x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 0, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে লিখতে পারি x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু -1। একটি বিষয় লক্ষ্য করেন, ডি ময়বরের উপপাদ্য যদি আমরা প্রুভ করতে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এরকম ফরম্যাট কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে। cos থিটা প্লাস ডি ময়বরের উপপাদ্যটি ছিল cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল cos n থিটা প্লাস আই সাইন n থিটা। ডি ময়বরের উপপাদ্য অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই cos থিটা প্লাস আই সাইন থিটা এরকম ফরম্যাট আমাকে নিয়ে আসতে হবে। এরকম ফরম্যাট করার জন্য এখানে -1কে মডিফাই করে ওই ফরম্যাট বানিয়ে নিতে হবে। আপনারা একটা বিষয় সবসময় এটা আপনার মুখস্থ করে রাখতে পারেন, এটা প্রুফও আছে, আপাতত আমি প্রুফটা বোঝাচ্ছি না, আপনারা আপাতত মুখস্থ করে রাখেন। cos -1 যদি থাকে তাহলে আমরা ওইখানে সরাসরি লিখে দেব cos 2n প্লাস 1 পাই প্লাস আই সাইন 2n প্লাস 1 পাই। আর যদি হচ্ছে আমাদের +1 চলে আসে তাহলে 1-এর স্থলে আমরা লিখতে পারি cos 2n পাই প্লাস আই সাইন 2n পাই। এটারও আসলে কারণ আছে, -1 ইকুয়াল টু কেন এরকম হলো, আবার +1 ইকুয়াল টু কেন এরকম হলো, এটা আপাতত আমি বোঝাচ্ছি না, এটা আপনারা একটু মুখস্থ করে নেবেন। তাহলে আমরা এখানে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু -1-এর জায়গায় লিখতে পারি cos 2n প্লাস 1 পাই প্লাস আই সাইন 2n প্লাস 1 পাই। এখন এখানে ডি ময়বরের উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে না, অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আমাদের একটি পাওয়ার থাকতে হবে। আমাদেরকে x এর মান যেহেতু বের করতে বলছে তাহলে 4টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে সেটা পাওয়ারে গিয়ে 1/4 হয়ে যাবে। এখন কিন্তু এখানে আমরা ডি ময়বরের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি, কারণ এখানে লক্ষ্য করেন 2n প্লাস 1 পাই এটা হচ্ছে n থিটা, এটা হচ্ছে কি থিটা। আবার জানি cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস আই সাইন n থিটা। তো লিখতে পারি 2n প্লাস 1 পাই বাই 4 প্লাস আই সাইন 2n প্লাস 1 পাই বাই 4। লক্ষ্য করেন এখানে কিন্তু সমীকরণ এই যে ইকুয়েশনটা ছিল x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 0, এখানে x এর পাওয়ার ছিল 4। আবার আমরা জানি দ্বিঘাত সমীকরণের মূল কয়টা হবে, 2টা, ত্রিঘাত সমীকরণের মূল হবে 3টা। যেহেতু এটা একটা ঘাতের সমীকরণ তাহলে এটার মূল হবে অবশ্যই কয়টা, 4টা। তাহলে 4টা মূল যদি পেতে চাই তাহলে n ইকুয়াল টু কত লিখব, 0-এর জন্য একটা মূল পাবো, 1-এর জন্য একটা মূল পাবো, 2-এর জন্য একটা মূল পাবো, 3-এর জন্য একটা মূল পাবো, অর্থাৎ n ইকুয়াল টু 0, 1, 2, 3 এটা কিন্তু আমাকে লিখে দিতে হবে। আবার এটা কম বেশি লিখলে কিন্তু
অঙ্কটা হবে না। অর্থাৎ আমি যদি 2 পর্যন্ত লিখি তাহলে কিন্তু মূল কয়টা হবে, 3টা পাবো, কিন্তু এখানে সমীকরণটা কী ছিল, 4 ঘাতের ছিল। মূল 4টা পাওয়ার জন্য অবশ্যই কি n = 0 1 2 3 দিতে হবে। তাহলে হয় এটা = 0 ধরেছিলাম, এখন কি এটা তো 0 হতে পারে, এটা তো 0 হবে, এটা তো আমি শিওর না। তাহলে অথবা কি লিখতে পারবো, উৎপাদকের নিয়ম অনুসারে x³ + 1 = 0। এটার সলিউশনটা আমি বই থেকে দেখিয়ে দিচ্ছি। x³ + 1 = 0 লেখা হয়েছে, তাহলে x³ = -1 লিখতে পারি। আবার আমরা জানি এই লাইন লেখার দরকার নেই, সরাসরি এটা লিখে দিবেন। -1 থাকলে এই জায়গায় cos 2n + 1 পাই প্লাস i sin 2n + 1 পাই লিখতে পারি। তারপর x এই 3টা যদি পাওয়ারটা ওই পাশে নিয়ে যাই তাহলে সেটা কী হয়ে যাবে, পাওয়ার এগিয়ে বাড়বে, তবে 1/3 হয়ে যাবে। তারপর আবার cos θ + i sin θ হোল n অ্যাপ্লাই করে এটা পাওয়া গেছে এই লাইনটা। তাহলে এখানে কি ভ্যালু কত হবে, 0 1 2 হবে, কারণ এটা ছিল একটা ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণের মূল কয়টা হবে, 3টা হবে। 3টা মূল পাওয়ার জন্য আমি কি এর ভ্যালু একবার 0 বসাবো, একবার 1 বসাবো, আর একবার কী বসাবো, 2 বসাবো। তাহলে ডি ময়বরের উপপাদ্যের সাহায্যে যদি কোনো সমীকরণ সমাধান করতে বলে, প্রসেসটা হচ্ছে সেম এরকম। আপনার প্রথমে যে সমীকরণটা দেওয়া থাকবে সেটাকে ক্যালকুলেশন করে উৎপাদক ফর্মেটে নিয়ে আসবেন, তারপর হয় এটা = 0 অথবা কি এটা = 0 নিয়ে ক্যালকুলেশন করে ফেলবেন। আশা করি আপনারা এই রিলেটেড বাকি অঙ্কগুলো নিজেরাই করতে পারবেন। পরবর্তীতে এই ম্যাথটা লক্ষ্য করেন, এটা আমি এখান থেকেই বুঝিয়ে দেবো, কারণ আমার হাতেও সময় কম, আবার আপনারাও ভিডিও লং হলে দেখতে সমস্যা, যেহেতু পরীক্ষা খুবই সন্নিকটে, তাহলে এটা আমি এখান থেকেই বুঝিয়ে দিচ্ছি। এখানে আমাদেরকে প্রমাণ করতে বলছিল এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রুভ করতে হবে। এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করেন, বাম পক্ষে কিন্তু কসের সাথে থিটা রয়েছে, সাইনের সাথেও থিটা রয়েছে, কিন্তু ডান পাশে কিন্তু কোনোটাতেই থিটা নাই। থিটাগুলো কী হয়ে গেছে, θ/2 ট্রান্সফার হয়ে গেছে। তাহলে আমার এখানে প্রথম কাজ হচ্ছে এখানে যে থিটাগুলো থাকবে সেগুলোকে θ/2 ট্রান্সফার করে নেওয়া। এখানে একটু ভুল আছে, যে এখানে আইটা হবে না, এখানে এই লাইন থেকে এই লাইনটা কীভাবে আসলো আমি একটু দেখাচ্ছি। এখানে দেখেন 1 + cos, যেহেতু আমার টার্গেট হচ্ছে থিটাকে θ/2 ট্রান্সফার করা, তো এটার জায়গায় θ/2 লিখে ফেলাম। ইচ্ছা করলে তো লিখতে পারি না, মান ঠিক রাখতে হবে, যার জন্য এখানে একটা 2 দিয়ে দিলাম। প্লাস এই থিটাকেও θ/2 ট্রান্সফার করতে হবে। কেন করতে হবে, কারণ হচ্ছে আমার আনসারে কিন্তু θ/2 আছে। তাহলে আমরা জানি 1 + cos 2, এটার একটি সূত্র হচ্ছে 2 cos square, তাহলে 2 cos square θ/2 প্লাস i sin 2a, তাহলে এখানে হবে sin 2θ = 2 sin θ cos θ, i 2 sin θ/2 cos θ/2। এটার উপরে কিন্তু একটা n ছিল, nটা এখানে হবে, এখানে একটা n হবে। এখান থেকে কিন্তু 2 cos θ/2 কমন নিতে পারি। 2 cos θ/2 যদি কমন নিই, কমন নিয়ে মানে ভাগ করা, তাহলে এটাকে 2 cos θ/2 দ্বারা ভাগ করলে cos θ/2 প্লাস এটাকে যদি ভাগ করি i sin θ/2। এনটা কিন্তু এই পুরোটুকুর উপরে ছিল, তাহলে এই পুরোটুকুর উপরে হবে। এখন যেহেতু দুইটা গুণ আকারে আছে, আমরা জানি দুইটা পদ যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার কিন্তু আলাদাভাবে দেওয়া যায়। তাহলে এই পুরোটুকুর উপরে দিলে হবে 2n cos θ/2 হোল টু দি পাওয়ার n, আর এখানে হবে cos θ/2 প্লাস i sin θ/2 হোল টু দি পাওয়ার n, অর্থাৎ এটা = আমরা এটা পেয়ে গেলাম। এখন অনুরূপভাবে 1 + cos θ - i sin θ ভ্যালুটা বের করছে, সেটা এটা পাইছি। এখন কিন্তু এখানে থিটাগুলো কিন্তু সবগুলো দেখেন θ/2 কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এখন আমরা কি করব, এই দুইটা সমীকরণ কী আকারে আছে, মাঝখানে যোগ আছে, তাহলে দেখেই মনে হচ্ছে কী করতে হবে, এই ইকুয়েশন এবং এই যে ইকুয়েশন পেলাম, দুইটা ইকুয়েশন আমাদেরকে যোগ করতে হবে। তাহলে দুইটা ইকুয়েশন যোগ করে দিলাম। যোগ করার পরে লক্ষ্য করেন এইটা প্লাস এটা। এখন এই দুইটার মধ্যে কি কি কমন এলিমেন্ট আছে, 2 টু দি পাওয়ার n cos θ/2 হোল টু দি পাওয়ার n, দুইটার মধ্যে কিন্তু কমন। তাহলে এইটা মাঝখানে চিন্তা করেন যে একটা প্লাস আছে, এখানে প্লাস হচ্ছে এটা, তাহলে এই দুইটা থেকে 2 টু দি পাওয়ার n cos θ/2 হোল টু দি পাওয়ার n কিন্তু কমন নেওয়া হয়েছে। কমন নিলে কি থাকবে, কমন নিয়ে মানে ভাগ করা, তাহলে এটাকে যদি এটা কমন নেই তাহলে থাকবে cos n θ/2 প্লাস i sin n θ/2 প্লাস মাঝখানে প্লাস, এটা একটু শর্টকাটে করছে। আচ্ছা, এখানে শর্টকাটে করতে বলতে এই লাইনটা দেখাই। তারপর এখান থেকে কি এটা যেহেতু কমন নেওয়া হয়েছে, তাহলে cos n θ/2 মাইনাস i sin n θ/2 রইল। তাহলে এটা কাটা, তাহলে আমি এখানে পাইলাম 2 cos n θ/2। তাহলে এই 2 এর পাওয়ার কত, 1, আর এই 2 এর পাওয়ার হচ্ছে n। আবার আমরা জানি গুণের ক্ষেত্রে বেজ যদি সমান থাকে পাওয়ার দুইটা কী হবে, যোগ হবে। তাহলে এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার n + 1, আর এখানে ছিল cos n θ/2 লিখে ফেললাম, আর cos θ/2 হোল টু দি পাওয়ার n লিখে ফেললাম। এটাই হচ্ছে আমাদের প্রুফড। আশা করি এটা আপনারা দেখলেই করতে পারবেন। পরবর্তীতে এখানে উদাহরণ 6 নম্বরটা লক্ষ্য করেন। এটা কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2013, 14 এবং 18 সালে এসেছিল। এই অঙ্কটি করার ক্ষেত্রে আপনারা হচ্ছে এই পার্টটা আগেই করবেন না, এই পার্টটা আগেই করার প্রয়োজন নেই আমাদের।
আমরা প্রথমে এই পার্টটুকু করব। এটা রাইট হ্যান্ড সাইড ছিল, রাইট হ্যান্ড সাইড লিখে ফেললাম। আমরা এই পার্টটুকু আগে করব না, আমরা এই পার্টটুকু করব। এই পার্টটুকু কেন করব এটা আমি পরে আসতেছি। তাহলে বাম পক্ষ এটা ছিল, তারপর এখানে হচ্ছে গুণ করার পরে ফাইনালি যে এটা গুণ করা হয়েছে, গুণ করার পরে আমরা এটা পেয়েছি। তারপর হচ্ছে এই দুইটা থেকে n কমন নেওয়া হয়েছে, কমন নিলে কী পাইলাম x + 1/x, আর এখানে রইল 1 + n²। এখন লক্ষ্য করেন, এখন এখানে এসে কিন্তু আমি দেখতেছি আমার কিসে কিসে মান দরকার, x + 1/x এর মান দরকার, আর হচ্ছে 1 + n² এর মান দরকার। তাহলে x + 1/x কেমনে বের করব? এখানে কিন্তু x দেওয়া আছে, তাহলে প্রথমে x দেওয়া আছে, সেখান থেকে কী করব? 1/x বের করব। 1/x আপনার সরাসরি মনে রাখতে পারেন, যদি x যদি cos α + i sin α হয়, 1/x কী হবে? i এর আগে একটা মাইনাস হবে, অর্থাৎ cos α - i sin α। আর এটা কীভাবে করছে এটারও একটু ব্যাখ্যা আছে। 1/x = আমরা লিখতে পারি 1/cos α + i sin α। এখন উপরে নিচে যদি cos α - i sin α দ্বারা যদি গুণ করেন, উপরে নিচে গুণ করে ক্যালকুলেশন করলে কিন্তু এই লাইনটা চলে আসবে। অথবা আপনারা সরাসরি মনে রাখতে পারেন, x যদি cos α + i sin α হয়, 1/x হবে কি? আয়ের আগে জাস্ট কি একটা মাইনাস হবে। তো যে কোনো জটিল সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এখান থেকে x + 1/x বের করে রাখলাম। এটা কি পরবর্তীতে আমি এখানে নিয়ে বসাবো। আর হচ্ছে 1 + n² দরকার। তো 1 + n² কোথা থেকে পাবো? 1 + n² তো আর এখান থেকে পাওয়া যাবে না, কারণ এখান থেকে n নাই। n আছে কোথায়? এখানে আছে। তাহলে এখান থেকে 1 + n² বের করবো। রুটটা বামে রাখলাম, আর বাকিটা ওই পাশে নিয়ে গেলাম। স্কোয়ার উভয় পাশে বর্গ করে রুটটা উঠায় এখানে 1 + n² মান কি এটা পাই গেলাম। এটাই নাকি জাস্ট এখানে বসাই দেবো, বসায় ক্যালকুলেশন করলে কি ফাইনালি কিন্তু প্রুফটা চলে আসবে। তো এটা হচ্ছে একটা টেকনিক, যে আমি প্রথমে এটা করব, তারপর এখানে দেবো, কারণ পরীক্ষায় তো আমার মনে থাকবে না যেখানে আমার কি x + 1/x এর মান প্রয়োজন হবে নাকি 1 + n² এর মান প্রয়োজন হবে, এগুলো তো মনে থাকবে না। কিন্তু এখানে যদি বাম পক্ষটা আমি আগে করে ফেলি, তাহলে আমি দেখতে পাবো যেখানে x + 1/x এর মানটা আমার দরকার, আর হচ্ছে 1 + n² এর মানটা দরকার। তখন এটা উপর থেকে কি দেওয়া আছে থেকে বের করে এনে বসাই দিব। তো এগুলোই ছিল ডি ময়বরের উপপাদ্য রিলেটেড ম্যাথ। বাকি যে ম্যাথগুলো রয়েছে এগুলো খুবই সহজ ম্যাথ, আপনারা দেখলে এগুলো করতে পারবেন আশা করি। তাও যদি আপনাদের কোনো ম্যাথ করতে সমস্যা হয় সাজেশনের বা মেন বইয়ের, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট আমার প্রথমে ছিল, এখনও বলছি, সেটি হচ্ছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা রেখে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।